অডিও বুক বাই ইলা চ্যানেলে হুমায়ুন আহমেদের উপন্যাস আজ চিত্রার বিয়ে। আজকের প্রথম পর্ব। আজ চিত্রাদের বাড়ির পরিস্থিতি খুবই অস্বাভাবিক, অথচ বাড়ির সবাই ভাব করছে যেন পরিস্থিতি স্বাভাবিক আছে। আজকের দিনটা আলাদা কোনো দিন না, অন্য ৮-১০টা দিনের মতোই। সবাই অভিনয় করে স্বাভাবিক থাকার প্রাণপণ চেষ্টা করছে। অভিনয় করে স্বাভাবিক থাকা বেশ কঠিন ব্যাপার। চিত্রাদের বাড়ির কেউই অভিনয়ে তেমন পারদর্শী না, কাজেই বাড়ির সবাইকে খানিকটা অস্বাভাবিক লাগছে। সবচেয়ে অস্বাভাবিক লাগছে চিত্রার মা শায়লা বানুকে। সামান্য কোনো উত্তেজনার বিষয় হলেই তার প্যালপিটেশন হয়, কপাল ঘামতে থাকে, ঘন ঘন পানির পিপাসা পায়। এই তিনটিই এখন তার হচ্ছে, অথচ ভাব করছেন কিছুই হচ্ছে না। তার সামনে পিরিচে ঢাকা পানির গ্লাস, কিন্তু তিনি এখনও গ্লাসে চুমুক দেননি। তারা সবাই অপেক্ষা করছে একটা টেলিফোন কলের জন্যে। চিত্রার মেজখালা উত্তরা থেকে টেলিফোনটা করবেন, বিশেষ খবরটা দেবেন, ইয়েস অথবা নো। চিত্রার বিয়ের আলাপ আলোচনা চলছে। বরপক্ষের লোকজন ২ দফা মেয়ে দেখে গেছে, কিন্তু তাদের কথাবার্তা মোটেই স্পষ্ট না। হ্যাঁ না বলা দূরে থাকুক, কোনো ইঙ্গিত পর্যন্ত দিচ্ছে না। ছেলে সবার খুব পছন্দের, লম্বা, গায়ের রং বিলেতি সাহেবদের মতো। বাবা মার একমাত্র ছেলে, মেরিন ইঞ্জিনিয়ার। ছেলের বাবার ঢাকা শহরে ৩টা বাড়ি। তার চেয়েও আশ্চর্য কথা, তাদের নাকি লন্ডনেও একটা বাড়ি আছে। ছুটি কাটাতে তারা যখন লন্ডন যায় তখন হোটেলে ওঠে না, নিজেদের বাড়িতে ওঠে। ছুটি কাটাতে সবসময় যে লন্ডন যায় তাও না, গত বছর গিয়েছিল অস্ট্রেলিয়ার সিডনিতে। বড়লোকদের ২টা ভাগ আছে, এক ভাগ হলো সিঙ্গাপুর মালয়েশিয়া গ্রুপ। ছুটি ছাটা এরা সিঙ্গাপুর মালয়েশিয়ার বাইরে যেতে পারে না। আরেক ভাগ আমেরিকা লন্ডন গ্রুপ। চিত্রার যার সঙ্গে বিয়ের কথা হচ্ছে সে আমেরিকা লন্ডন গ্রুপের। সেই তুলনায় চিত্রারা কিছুই না। ঢাকা শহরে তাদেরও একটা বাড়ি আছে, দোতলা ফাউন্ডেশনের একতলা বাড়ি। এই বাড়ির জন্যে ব্যাংকে লোন আছে ২০ লাখ টাকা। প্রতি ২ মাস পরে পরে ব্যাংক থেকে একটা চিঠি আসে। তখন চিত্রার মা শায়লা বানুর মুখ শুকিয়ে যায়। সংসার চালানো, ব্যাংকের লোন দেয়া, ২ মেয়ের পড়াশোনা সবই তার একার দেখতে হয়। চিত্রার বাবা চৌধুরী খলিলুর রহমান মোটেই সংসারী মানুষ না। তিনি এজি অফিসের বিল সেকশনের নিচের পোস্টে চাকরি করে। চাকরি শুরু করেছিলেন হেড অ্যাসিস্ট্যান্ট হিসেবে। ২টা প্রমোশন পেতে তার ২০ বছর লেগেছে। অফিসে যাওয়া, অফিস থেকে ফেরা, মাঝে মধ্যে অফিস থেকে ফেরার পথে টুকটাক কাঁচা বাজার করা। এছাড়া সংসারে তার কোনো ভূমিকা নেই। শায়লা বানু সংসারের এই অবস্থাতেও মোটামুটি ভেলকি দেখিয়েছেন। যাত্রাবাড়িতে ৩.৫ কাঠা জমির উপর বাড়ি করেছেন। রাজমিস্ত্রি ডেকে বাড়ি বানিয়ে ফেলা না, রীতিমতো আর্কিটেক্ট দিয়ে ডিজাইন করে বাড়ি বানানো। বাড়ির অর্ধেকটা ভাড়া দিয়েছেন, ভাড়ার টাকায় ব্যাংকের লোন শোধ দেওয়া হচ্ছে। তিনি নিজে এনজিওতে একটা চাকরি জোগাড় করেছেন। সন্ধ্যার পর তাকে কাজে যেতে হয়। বয়স্কদের নিরক্ষরতা দূর করার একটা প্রকল্পের তিনি শিক্ষিকা। এই চাকরিতেও তিনি খুব ভালো করেছেন। শিক্ষিকা থেকে তিনি এখন হয়েছেন প্রোগ্রাম কোঅর্ডিনেটর। এনজিওর বেতন ভালো, বেতনের একটি টাকাতেও তিনি হাত না দিয়ে সংসার চালানোর চেষ্টা করেন। টাকাটা জমা হচ্ছে মেয়েদের বিয়ের খরচের জন্যে। তাছাড়া এই বাড়ি তার দোতলা করার ইচ্ছা। দোতলা হয়ে গেলে পুরো একতলাটা তিনি কোনো এনজিওকে ভাড়া দিয়ে দেবেন, সেরকম কথাও হয়ে গেছে। তিনি যে অবস্থানে আছেন সেখান থেকে মেয়ের এত ভালো বিয়ে আশা করা ঠিক না। তিনি আশাও করেননি। চিত্রা খুবই সুন্দরী মেয়ে,
কিন্তু গায়ের রং ময়লা। বাংলাদেশে মেয়েদের সৌন্দর্য বিচারে গায়ের রঙের ভূমিকাই প্রধান। গায়ের রং ধবধবে সাদা হলে টেরা চোখের মেয়ে, ভালো করে তাকালে যার নাকের নিচে সূক্ষ্ম গোঁফ দেখা যায় তাকেও রূপবতী হিসেবে গণ্য করা হয়। শাশুড়ি পাড়া প্রতিবেশীকে খুব আগ্রহ করে বউ দেখাতে দেখাতে গোপন অহংকার নিয়ে বলেন, আমার বউয়ের গায়ের রংটা ময়লা। খুব শখ ছিল রং দেখে বউ আনব। কি আর করা, সব শখ তো পূরণ হয় না। শায়লা বানুর সব সব মনে হয় পূরণ হতে যাচ্ছে। খুবই আশ্চর্যজনকভাবে আমেরিকা লন্ডন গ্রুপের একজন পাত্রের সঙ্গে যোগাযোগ হয়েছে। চিত্রা কার্জন হল থেকে যাচ্ছিল ইউনিভার্সিটি লাইব্রেরিতে। এর আগের দিন বৃষ্টি হওয়ায় রাস্তায় পানি জমে আছে। সে সাবধানে ফুটপাত দিয়ে যাচ্ছে। হঠাৎ তার পাশ ঘেঁষে একটা পাজেরও জিপ গেল এবং তাকে পানিতে কাদায় মাখামাখি করে ফেলল। এরকম পরিস্থিতিতে গাড়ি কখনো দাঁড়ায় না, দ্রুত চোখের আড়াল হয়ে যায়। চিত্রার ব্যাপারে সেরকম হলো না। গাড়ি একটু সামনে গিয়েই ব্রেক কষে দাঁড়ালো। গাড়ি যে চালাচ্ছিল সে নেমে এলো। অত্যন্ত সুপুরুষ এক যুবক, গায়ের রং সাহেবদের মতো, উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, পরনে মার্ক অ্যান্ড স্পেন্সার কোম্পানির গাঢ় নীল ব্লেজার। যে নেমে এলো তার নাম আহসান খান, ম্যারিন ইঞ্জিনিয়ার। এই হলো যোগাযোগের সূত্র। এই যোগাযোগের মধ্যেও ভাগ্যের একটা ব্যাপার আছে বলে শায়লা মনে করেন। বিয়ের ব্যাপারটা নাকি পূর্ব নির্ধারিত। শায়লা বানুর ধারণা আল্লাহ ঠিক করে রেখেছেন, এখানে বিয়ে হবে। সে কারণেই চিত্রা কাদাপানিতে মাখামাখি হয়েছে। তবে তিনি ঠিক ভরসাও পাচ্ছেন না। ছেলেপক্ষের মানুষরা হ্যাঁ না, মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে পছন্দ হয়নি, এইসব কিছুই বলছে না। ছেলে যে খুব আগ্রহী, তার আগ্রহেই বিয়ে হচ্ছে এরকমও মনে হচ্ছে না। ছেলে খুব আগ্রহী হলে টেলিফোন করত বা ইউনিভার্সিটিতে গিয়ে চিত্রার খোঁজ করত, তাও করেনি। বরং পাত্রপক্ষের মধ্যে কেমন গা ছাড়া ভাব। মেয়ে দেখতে অনেক মিষ্টি টিষ্টি নিয়ে আসে, এটাই নিয়ম। ওরা এনেছে একটা কেক, সোনারগাঁও হোটেলের দামি কেক এটা সত্যি, তারপরেও তো কেক, বিশাল কোনো কেক না, 4 পাউন্ডের কেক। চিত্রা যখন চা নিয়ে ওদের সামনে গেল তখন ছেলের মা হঠাৎ মোবাইল টেলিফোন নিয়ে অতি ব্যস্ত হয়ে পড়লেন। চিত্রার সঙ্গে কোনো কথা নেই, চিত্রার দিকে ভালো করে তাকালেনও না। কার সঙ্গে বিরাট গল্প জুড়ে দিলেন, টেলিফোনেই হাসাহাসি। এমন কোনো জরুরি টেলিফোন নিশ্চয়ই না, বয়স্ক একজন ভদ্রলোক এসেছিলেন। তিনি ঘরে ঢোকার পর থেকে গভীর মনোযোগ দিয়ে টাইম পত্রিকা পড়া শুরু করলেন। পত্রিকা তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন। চিত্রা তার সামনে চায়ের কাপ দিতেই তিনি বললেন, সরি, আমি চা কফি কিছুই খাই না, বলি আবার টাইম পড়া শুরু করলেন। শায়লা বানু প্রচুর খাবার দাবারের আয়োজন করেছিলেন। ঘরে তৈরি পিঠা, চটপটি, সমুচা, পরোটা, মাংস, মিষ্টি, ফলমূল। এত খাবার দেখে অন্তত ভদ্রতা করে বলা উচিত ছিল, এত আয়োজন? সেসব কিছুই না। ছেলের ছোট চাচা শুধু একটা পাটিসাপটার অর্ধেকটা নিলেন। হাত দিয়ে চাপ দিয়ে ভেতরের ক্ষীরটা বের করে খোসার অর্ধেকটা খেলেন। ছেলের মা শুধুই 1 কাপ চা। চায়ের কাপ হাতে নিয়ে 2টা চুমুক দিয়ে কাপ নামিয়ে রাখলেন এবং আবারও মোবাইল টেলিফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। চিত্রা সম্পর্কে শায়লা বানুর অনেক কিছুই বলার ছিল। কি বলবেন সব গুছিয়ে রেখেছিলেন। কথাগুলি এমনভাবে বলবেন যেন মেয়ের বদনাম করা হচ্ছে, আসলে বদনামের আড়ালে প্রশংসা। যেমন আমার মেয়েটা খুবই খেয়ালি, তার খেয়ালির জন্যে মাঝে মাঝে এমন বিরক্ত হয়। এসএসসি পরীক্ষার 2 দিন আগে হঠাৎ সে সব বইপত্র গুছিয়ে তুলে ফেলল আর পড়বে না। তার নাকি পড়া শেষ। আমি অনেক ধমকাধমকি করলাম, রাগারাগি করলাম, কিছুতেই বই খুলবে না। বই দেখলেই তার নাকি বমি আসে। বললে বিশ্বাস করবেন না, 1 মাস পরীক্ষা চলল, এই 1 মাস সে বই খুলল না।
আমি তো ধরেই নিয়েছি এই মেয়ে পাশ করবে না। রেজাল্ট বের হলে দেখি 6টা লেটার পেয়েছে, আর 10-15 নাম্বার পেলে প্লেসে থাকতো। পড়াশোনার এই অংশ বলা হবার পর গানের ব্যাপারটা নিয়ে আসতেন। মুখে বিরক্তি নিয়ে বলতেন, মেয়েটার গানের গলা এত ভালো, কিন্তু গান করবে না, তার নাকি ভালো লাগে না। টিচার রেখে দিয়েছি, সপ্তাহে 2 দিন আসে, সঙ্গে তবলচি আসে। সে রেয়াজ করবে না। গানের স্যারের সঙ্গে রাজ্যের গল্প, তবলচির সঙ্গে গল্প। একদিন দেখি সে তবলচির কাছ থেকে তবলা বাজানো শিখছে। মেয়ে মানুষ তবলা বাজাচ্ছে, দেখতে কেমন লাগে বলুন তো? টিভিতে যেদিন গানের অডিশন দিতে যাবে, আমি অফিস থেকে ছুটি নিয়েছি, সঙ্গে যাব। হঠাৎ সে বেঁকে বসলো, অডিশন দিতে যাবে না, তার নাকি ইচ্ছে করছে না। শেষ পর্যন্ত রাজি হলো, কিন্তু শর্ত দিয়ে দিল, বাড়িতে কোনো মেহমান এলে আমি বলতে পারবো না। চিত্রা মা, একটা গান শোনাতো। বলুন এই মেয়েকে নিয়ে আমি কি করি? শেষ পর্যন্ত তার শর্তেই রাজি হলাম। প্রথম অডিশনেই পাশ করলো। সে এখন টিভিতে নজরুল গীতিতে এনলিস্টেড। প্রতিদিন মাসে একটা করে প্রোগ্রাম পায়। সেই প্রোগ্রামও সে মিস করে। গতবার প্রোগ্রামটা ইচ্ছা করে মিস করলো। সেদিন তার বান্ধবীর জন্মদিন, সে টিভিতে যাবে না, বান্ধবীর জন্মদিনে যাবে। শিল্পকলা একাডেমি থেকে টার্কিতে একটা গানের অনুষ্ঠানে নিমন্ত্রণ পেয়েছিল। সরকারি অনুষ্ঠান, এত সম্মানের ব্যাপার, অথচ কিছুতেই তাকে রাজি করাতে পারলাম না। এই গল্প শোনার পর ছেলেপক্ষের কেউ না কেউ অবশ্যই বলবে, বাহ, খুব তো গুণী মেয়ে, দেখে একটা গান শুনি। শায়লা বানু সেই ব্যবস্থাও করে রেখেছিলেন, তবলচি এনে রেখেছিলেন, সঙ্গে একজন বাঁশিবাদক। কোনো গান চিত্রা গাইবে সেটাও ঠিক করে অনেকবার করে গাওয়ানো হয়েছে। পথ চলিতে যদি চকিতে কবু দেখা হয় পরাণ প্রিয়। শায়লা বানু মেয়ের গান শোনানোর কোনো সুযোগই পেলেন না। গুছিয়ে রাখা কোনো কথাই কেউ শুনল না, বরং তাকে অত্যন্ত অপমানসূচক একটা কথা শুনতে হলো। ছেলের মা বললেন, আপনাদের বাথরুমটা একটু ব্যবহার করব। বলি এক পায়ে গিয়ে থমকে দাঁড়িয়ে বললেন, বাথরুম পরিষ্কার আছে তো? অপমান গায়ে লাগার কথা। শায়লা বানুর নিজের পরিষ্কারের বাতিক আছে, তার বাড়ি তিনি ছবির মতো গুছিয়ে রাখেন। তাকে কি না বলা বাথরুম পরিষ্কার আছে তো? ড্রয়িং রুমের সঙ্গের বাথরুমটা তিনি ঘষে ঘষে চকচকে করে রেখেছেন। বাথরুমের বেসিনের উপর ছোট্ট টবে 4 ধরনের অর্কিড রেখেছেন। বাথরুমে এয়ার ফ্রেশনার দিয়েছেন। তার ধারণা এই বাথরুম যত পরিষ্কার, ছেলেপক্ষীয়দের কোনো বাথরুম এত পরিষ্কার না। শায়লা বানু শৌখিন মানুষ। তিনি তার বাড়ির সামনে গোলাপ বাগান করেছেন। সেই বাগানে 40 ধরনের গোলাপ আছে। 3 রকমের বাগান বিলাস লাগানো হয়েছে। সেই গাছ বড় হয়ে বাড়ির ছাদ পর্যন্ত উঠেছে। বাড়ির সামনের একটা অংশ তিনি রেখেছেন রঙিন মাছের জন্যে। ছোট্ট চৌবাচ্চা, পাটা মার্বেল দিয়ে বাঁধানো। চৌবাচ্চায় কিছু রঙিন মাছ। এই মাছের জন্যে শায়লা বানুকে কম কষ্ট করতে হয় না। মাছের খাবার দিতে হয়, প্রতিদিন পানি পরিষ্কার করতে হয়, সন্ধ্যাবেলায় মাছগুলোকে চৌবাচ্চা থেকে তুলে জারে করে ঘরে নিয়ে আসতে হয়। এইসব ব্যাপারে বাড়ির কেউ যে তাকে সাহায্য করে তা না, বরং উল্টোটা করে। চিত্রার বাবা রাতের খাবার পর মাছের চৌবাচ্চার পাশে বসে সিগারেট খান এবং জ্বলন্ত সিগারেটের টুকরা চৌবাচ্চায় ফেলেন। এই নিয়ে রাগারাগি কম হয়নি। একা তিনি কত দিক সামলাবেন? মেয়ের বিয়ে যদি শেষ পর্যন্ত ঠিক হয়ে যায়, তাহলেও বিপদ আছে। বিয়ের পুরো ব্যাপারটা তাকে একা সামাল দিতে হবে। ব্যাংকে টাকা যা আছে তাতে বিয়ের খরচ উঠবে না। টাকা ধার করতে হবে। সাভারে 3 কাঠায় একটা প্লট কেনা আছে, সেটা বিক্রি করতে হবে। জমি বিক্রি কেনার চেয়ে অনেক কঠিন। এই কঠিন কাজটা তাকেই করতে হবে। টেলিফোন বাজছে।
এটাই কি সেই বিশেষ টেলিফোন? শায়লা বানুর বুক ধক ধক করছে। তার হাতের কাছেই টেলিফোন। তিনি ধরলেন না। অবহেলার ভঙ্গিতে বললেন, মীরা টেলিফোনটা ধরতো। মীরা তার দ্বিতীয় মেয়ে, এবার এসএসসি দিয়েছে। তিনি মেয়ে ভাগ্যে ভাগ্যবতী। তার এই মেয়েটা রূপবতী। সবচেয়ে বড় কথা, এর গায়ের রং ভালো। এর বিয়ে নিয়ে দুশ্চিন্তা করতে হবে না। শায়লা বানু দুই মেয়ের কথা ভেবে তৃপ্তির নিঃশ্বাস ফেললেন। মেয়েরা তার বাবার রূপ পেয়েছে। মেয়েদের বাবা যৌবনে অসম্ভব রূপবান ছিলেন। শায়লা বানুর বাবা ছেলের রূপ দেখে মুগ্ধ হয়েছিলেন। শুধুমাত্র তার আগ্রহেই বিয়েটা হয়। শায়লার বিয়েতে মত ছিল না। বিয়ে পাশে একটা ছেলের চাকরি নেই, পরিবারের অবস্থা ভালো না, তার সঙ্গে কিসের বিয়ে? কিন্তু শায়লার বাবার এক কথা, আমি আমার জীবনে এত সুন্দর ছেলে দেখিনি। এই ছেলে হাতছাড়া করা যাবে না। আমার পরিবারের রূপ নেই, এই ছেলের রূপ নিয়ে আসবে। শায়লার বাবা তার রূপবান জামাই। এর পরিণতি দেখে যেতে পারেননি। শায়লার বিয়ের এক সপ্তাহের মধ্যেই তিনি মারা যান। মৃত্যুর সময় তার রূপবান জামাই পাশেই ছিল। অত্যন্ত সুপুরুষ একজন যুবক ছেলের দিকে তাকিয়ে তার আনন্দময় মৃত্যু হয় বলে শায়লার ধারণা। শায়লা মীরার দিকে তাকিয়ে আছেন। মীরা টেলিফোনে কেমন যেন মাথা নিচু করে কথা বলছে। তার মুখ লালচে দেখাচ্ছে। ভালো লক্ষণ না। প্রেম প্রেম খেলা না তো। সেরকম কিছু হলে শুরুতেই খেলা বন্ধ করতে হবে। শায়লা বললেন, কার টেলিফোন? মীরা হাত দিয়ে রিসিভার চেপে ধরে বললেন, আমাদের ক্লাসের একটা মেয়ে। কথা বলতে গিয়ে তার গলা কেঁপে গেল, চোখের দৃষ্টি নেমে গেল। মেয়েটার নাম কি? নাম ইতি। ওদের বাসা কোথায়? মগবাজারে। বাবা কি করেন? কাস্টমার্সের চাকরি করেন। শায়লা বানু এতগুলি প্রশ্ন করলেন জানার জন্যে যে মীরা আসলেই কোনো মেয়ের সঙ্গে কথা বলছে নাকি কোনো ছেলের সঙ্গে। ছেলের সঙ্গে কথা বললে এত দ্রুত প্রশ্নের জবাব দিতে পারত না। গণ্ডগোল করে ফেলত। সবচেয়ে ভালো হতো যদি তিনি বলতেন, দেখি টেলিফোনটা দে তো, আমি একটু ইতির সঙ্গে কথা বলি। এটা করা ঠিক হবে না, বাড়াবাড়ি হয়ে যাবে। তবে তিনি যে প্রশ্নগুলি করেছেন সেগুলি কাজে লাগবে। দিন দশেক পর প্রশ্নগুলি আবার তিনি মীরাকে করবেন। ইতিদের বাসা কোথায়? ইতির বাবা কী করেন? ইতি বলে সত্যি যদি কেউ থেকে থাকে তাহলে মীরা ঠিকঠাক প্রশ্নের জবাব দেবে। আর ইতি কোনো বানানো বান্ধবী হলে উত্তর দিতে গিয়ে জট পাকিয়ে ফেলবে। মীরা টেলিফোনটা রাখত। জরুরি কল আসবে। লাইন বিজি রাখলে চলবে না। মীরা ঝট করে টেলিফোন রেখে ঘর থেকে বের হয়ে গেল। শায়লাও বের হলেন। বাগানের ফুল গাছে পানি দেবেন। বাগান বিলাসে শুয়োপোকা হয়েছে। গাছে ওষুধ দেবেন। টেলিফোনটা এর মধ্যে চলে আসার কথা, এখনও আসছে না কেন বুঝতে পারছেন না। তাহলে কি ওরা না বলে দিয়েছে? বড় আপা লজ্জায় পড়ে দুঃসংবাদটা দিচ্ছেন না। চিত্রা মাছের চৌবাচ্চার কাছে বসে আছে। তাকে খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত বলে মনে হচ্ছে না। সে খুব আগ্রহের সঙ্গে মাছ দেখছে। মাকে বারান্দায় আসতে দেখি চিত্রা বলল, মা, তোমার জন্যে 3টা দুঃসংবাদ আছে। একটা ছোট, একটা মাঝারি এবং একটা বড়। কোন দুঃসংবাদটা আগে শুনতে চাও? শায়লা বিরক্ত গলায় বললেন, যা বলার সহজ স্বাভাবিকভাবে বলবি, পেঁচিয়ে কথা বলবি না। ছোট বড় মাঝারি দুঃসংবাদ আবার কি? মেজাজ খারাপ কেন মা? মেজাজ খারাপ না, পেঁচানো কথা শুনলেই আমার রাগ লাগে। মেজাজ খারাপ থাকলে নর্মাল কথা শুনলেও রাগ লাগে। আর যদি মেজাজ ভালো থাকে তাহলে পেঁচানো কথা শুনলেও মনে হয়, বাহ, সাধারণ কথা কি। মেয়েটা কি সুন্দর করে পেঁচিয়ে বলছে। আমার মেয়ে পেঁচকুমারী? যাই হোক, দুঃসংবাদগুলি মানের ক্রমানুসারে বলছি। সবচেয়ে কম দুঃসংবাদ হলো মাছের চৌবাচ্চায় 2টা সিগারেটের টুকরা ভাসছে। তার চেয়েও হাইডোজের দুঃসংবাদ হচ্ছে একটা মাছ মরে ভেসে উঠেছে। এখন শোনো সবচেয়ে খারাপ দুঃসংবাদটা। সবচেয়ে খারাপ দুঃসংবাদটা হলো চিত্রে কথা বলা বন্ধ করে মায়ের দিকে তাকিয়ে রইল। বলে ফেলল,
বলে ফেলো। চুপ করে আছিস কেন? দুঃসংবাদ আস্তে আস্তে দিতে হয়, এই জন্য চুপ করে আছি। যাই হোক, বলে ফেলি। বড় খালা বিয়ের যে খবরটা দেবেন বলেছেন, সেই খবরটা হলো, না, ওরা তোমার বড় মেয়ের ব্যাপারে ইন্টারেস্টেড না। সোনারগাঁও হোটেল থেকে আনা 4 পাউন্ডের কেকের টাকাটা ওদের পানিতে গেছে। তুই কি করে জানলি? যেভাবেই হোক জেনেছি। বড় খালা দুপুরেই খবর পেয়েছেন। খবরটা দিতে তার কষ্ট লাগছে বলে এখনও দিচ্ছেন না। তুই কখন জেনেছিস? আমিও তখনই জেনেছি। কিভাবে জেনেছিস? চিত্রা হাসি মুখে বলল, মা, তুমি ভুলে গেছো যে আমার একটা মোবাইল টেলিফোন আছে? তোকে কে খবর দিয়েছে? কে দিয়েছে এটা মোটেই ইম্পর্ট্যান্ট না, খবরটা কি সেটা ইম্পর্ট্যান্ট। মা শোনো, মরা মাছটা এখন কি করবে? শায়লা তিক্ত গলায় বললেন, মরা মাছ আমি কি করব মানে? মরা মাছ মানুষ কি করে? চিত্রা বলল, রান্না করে খায়, এইটুকু জানি। এই মাছ তুমি নিশ্চয়ই রান্না করবে না। চিত্রা, তুই ঢং করছিস কেন? তোর ঢংটা তো আমি বুঝতে পারছি না। বরপক্ষের ওরা না করেছে, তার জন্যে তোকে ঢং করতে হবে কেন? তুমি খুবই মন খারাপ করে আছো। তোমার মন খারাপ ভাবটা কমানোর জন্য ঢং করছি। শায়লা পানির ঝাড়ি হাতে নিয়ে গাছে পানি দিতে গেলেন। তার রীতিমতো কান্না পাচ্ছে। তিনি ধরেই নিয়েছিলেন এই বিয়েটা হবে। বিয়ের পর মেয়ে জামাই হানিমুন করতে চলে যাবে ইউরোপে। মানুষকে খবরটা দেয়াতেও তো আনন্দ। দুঃখী দুঃখী মুখ করে বলা, মনটা খুব খারাপ। মেয়ে জামাই হানিমুন করতে ইউরোপ যাচ্ছে। সুইজারল্যান্ডে হানিমুন করবে, সেখান থেকে ফ্রান্স আর ইতালি হয়ে দেশে ফিরবে। মেয়েটাকে এতদিন দেখব না ভেবেই কেমন যেন লাগছে। আমি ওদের বললাম, তোরা দেশে হানিমুন কর। দেশে কত সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে যা। কক্সবাজার যা, টেকনাফ যা, কুয়াকাটা যা, সমুদ্র ভালো না লাগলে রাঙামাটি যা, জাফলং যা। দুজনের মধ্যে ভালোবাসা থাকলে চাঁদপুরও যা, সিঙ্গাপুরও তা। এইসব কিছুই বলা যাবে না। সাধারণ কোনো একটা ছেলের সঙ্গে চিত্রার বিয়ে হবে, যে নতুন বউকে নিয়ে রিকশায় শ্বশুরবাড়িতে আসবে। রিকশা ভাড়া কমানোর জন্য রিকশাওয়ালার সঙ্গে চেঁচামেচি করবে। চিত্রা মার দিকে তাকিয়ে বলল, মা, শুধু শুধু গাছে পানি দিচ্ছ। আকাশে কী রকম মেঘ করেছে দেখো, এখনই বৃষ্টি নামবে। শায়লা জবাব দিলেন, না। চিত্রা বলল, মা, আমার একটা অনুরোধ রাখবে প্লিজ? স্কলারশিপের 1500 টাকা আমার কাছে আছে। চলো সবাই মিলে বাইরে খেতে যাই, ফুর্তি করে আসি। তুমি মুখ ভোতা করে আছো, দেখতে অসহ্য লাগছে। আমার মাথা ধরেছে, আমি কোথাও যাব না। চিত্রা বলল, মা শোনো, ওরা 3বার করে আমাকে দেখে গিয়ে জানিয়েছে মেয়ে পছন্দ হয়নি। আমি কি পরিমাণ অপমানিত হয়েছি তুমি বুঝতে পারছো না। তুমি মন খারাপ করে আমার অপমানটা আরও বাড়াচ্ছ। হাত মুখ ধুয়ে একটা ভালো শাড়ি পরে চলো যাই, হইচই করে আসি। বললাম তো আমার মাথা ধরেছে। তাছাড়া চাইনিজ ফুড আমার ভালোও লাগে না। যাবে না? না। চিত্রা চিন্তিত গলায় বলল, মা, আরও একটা দুঃসংবাদ আছে। তোমার মাছদের মধ্যে মড়ক লেগেছে। আরেকটা মাছ মারা গেছে। দাড়িওয়ালা একটা গোল্ডফিশ ছিল না, ওইটা। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। এখনও শায়লা গাছে পানি দিচ্ছেন। ঘরে টেলিফোন বাজছে। শায়লার তাতে কোনো ভাবান্তর হচ্ছে না, অথচ কিছুক্ষণ আগেই টেলিফোনের শব্দ শুনলেই চমকে উঠেছিলেন। মীরা বারান্দায় এসে অবাক হয়ে বলল, মা, তুমি বৃষ্টির মধ্যে গাছে পানি দিচ্ছ কেন? শায়লা পানির ঝাঁঝরি নামিয়ে রাখলেন। মীরা বলল, বড় খালা টেলিফোন করেছেন, তোমাকে চাচ্ছেন। শায়লা পানির ঝাঁঝরি রেখে উঠে এলেন। একটু সময় পেলে ভালো হতো, মেজাজ ঠিক করা যেত। গলার স্বর শুনে বড় আপা যেন বুঝতে না পারে সে মন খারাপ করেছে। হ্যালো বড় আপা, কেমন আছো? ভালো আছি। তোর গলায় এরকম শোনাচ্ছে কেন? অসুখ নাকি রে? ঠান্ডা লেগেছে, একটু জ্বর জ্বরও আছে। মেয়ের এত বড় শুভ সংবাদ, আর তুই কি না মেদামারা হয়ে আছিস? শায়লার বুক ধক করে উঠল। মেয়ের এত বড় শুভ সংবাদ মানে কি? হ্যালো শায়লা, এদিকে আমার বিপদটা শোন।
আমার সমস্যা তো জানিস, কিছু হলেই নফল নামাজ মানত করে ফেলা। আমি 50 রাকাত নফল নামাজ মানত করেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে 50 রাকাত নামাজ পড়া সোজা কথা? শায়লার মাথা ঝিমঝিম করছে। সংবাদ কি শুভ? তাহলে চিত্রা এসব কি বলল? চিত্রার বড় খালা হড়বড় করে কথা বলছেন। তার মুখ ভর্তি পান। সব কথা পরিষ্কার বোঝাও যাচ্ছে না। তিনি বললেন, ছেলেপক্ষ কি বলেছে সব তো ডিটেল চিত্রাকে বলেছি। ওরা 2টার সময় টেলিফোন করেছে। মেয়ে তাদের খুবই পছন্দ। বিয়ের তারিখ করতে চায় সেপ্টেম্বরের 7। ছেলে বিয়ের পর হানিমুনে যাবে অস্ট্রেলিয়ার সিডনিতে। চিত্রার পাসপোর্ট আছে কি না? না থাকলে ইমিডিয়েটলি করাতে বলল। আগামী বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় এঙ্গেজমেন্ট করাতে চায়। কোনো সমস্যা আছে কি না জানতে চাইল। আমি তোর সঙ্গে কথা না বলেই বলে দিয়েছি সমস্যা নেই। সমস্যা আছে? না, কিসের সমস্যা? ওরা 10-15 জন আসবে। মেয়েকে রিং পরিয়ে দেবে। ওই রিং আবার আসছে ইংল্যান্ড থেকে। চিত্রার আঙুলের মাপ চেয়েছে। কাল সকালের মধ্যেই আঙুলের মাপ লাগবে। তোর মেয়ের রাজকপালি। এখন আল্লাহ আল্লাহ করে ছোটটাকে পার করতে পারলে তুই একেবারে ঝাড়া হাত পা। শোন শায়লা, আমি কাল সকালে নিজে এসে আঙুলের মাপ নেব। চিত্রাকে বলে রাখবি যেন আমি না আসা পর্যন্ত বাইরে না যায়। এই কদিন ওর ইউনিভার্সিটি বন্ধ, ও ঘরে বসে থাকবে। শায়লা টেলিফোন নামিয়ে রেখে মাছের চৌবাচ্চার কাছে গেলেন। 2টা মাছ মরে ভেসে থাকার কথা। কোনো মাছ মরে ভেসে নেই। শায়লার চোখে পানি এসে যাচ্ছে। বৃষ্টি ভালোই পড়ছে। আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলে পুরো ভিজে যেতে হবে। চিত্রা দরজা ধরে দাঁড়িয়েছে। সেখান থেকেই চেঁচিয়ে বলল, মা তুমি কি মদ পাল্টেছ? আমরা কি আজ বাইরে খেতে যাব? শায়লা বললেন, হ্যাঁ যাব। তুই মিথ্যা কথাগুলি কেন বললি? চিত্রা বলল, তুমি এত আপসেট হয়েছিলে দেখে মজা লাগলো। তুমি সত্যটা জেনে যাতে অনেক খুশি, অনেক বেশি আনন্দ পাও, সেজন্যই মিথ্যা বানিয়ে বললাম। মা তুমি তো ভিজে যাচ্ছ, উঠে আসো। শায়লার বৃষ্টিতে ভিজতে ভালো লাগছে। তার মনে হচ্ছে তিনি কৈশোরে ফিরে গেছেন। তখন তারা থাকতেন ময়মনসিংহে। বৃষ্টি নামলে বৃষ্টিতে ভেজা ছিল তার প্রধান শখের একটি। ময়মনসিংহ শহর থেকে চলে আসার পর আর ইচ্ছা করে বৃষ্টিতে ভেজা হয়নি। বৃষ্টি আসার মুখে